প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, আজকে আমাদের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানের আলোচনার বিষয় কি ঘটছে বিসিবিতে। এই অনুষ্ঠানে আমরা শুরু করার আগে আমরা দেখে নিচ্ছি বৈশাখী টেলিভিশনের প্রধান সংবাদ শিরোনামগুলো। আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, নিউ ইয়র্কের সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশন শেষে এখন দেশের পথে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই, মন্তব্য আইন উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের অধীনেই ফেব্রুয়ারিতে নির্বাচন, বললেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগ এখন গণশত্রু, গণহত্যার দায়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, বললেন জাহিদ হোসেন। দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত চলছে বলে অভিযোগ রিজভীর। ফিক্সিংয়ের অভিযোগে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল সহ 15 প্রার্থী। দেশের ক্রিকেটের কালো অধ্যায়, মন্তব্য তামিমের। এবং শারদীয় দুর্গোৎসবে বিদায়ী সুর, মহানবমীতে দেবী অর্চনা, ঢাকের বাদ্যে মুখর মন্দির ও মণ্ডপ, কাল দশমীতে প্রতিমা বিসর্জন। দর্শক, আজকে আমাদের আলোচনার মূল বিষয় কি ঘটছে বিসিবিতে। আজ আসলে সারাদিন অনেক শিরোনাম আমরা দেখলাম, কিন্তু এর মধ্যে মূল আলোচনার বিষয় কেন্দ্রবিন্দু ছিল বিসিবি নির্বাচনে, যে পরিচালনা পর্ষদ নির্বাচনে তামিম ইকবাল সহ 15 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে মূল আলোচনায় যাচ্ছি। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে শুরু থেকেই এবার একের পর এক নাটক চলছিল। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম একদিকে আর তামিম ইকবাল সহ 15 জন সংগঠক অন্যদিকে। সাথে যোগ দিয়েছেন সদ্য সাবেক হওয়া বিসিবির সভাপতি ফারুক আহমেদও। এদের নিয়েই ক্রিকেট পাড়ায় গুঞ্জন গত কয়েকদিন ধরে। ক্রিকেট প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুও হয়ে ওঠে বিসিবির এই নির্বাচন। মঙ্গলবার থেকে গুঞ্জন ছিল তামিম ইকবালরা বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তারা যেন বিসিবির নির্বাচন থেকে সরে না দাঁড়ান সেই ব্যাপারে একটি সমঝোতার জন্য মঙ্গলবার মধ্যরাত অবধি চেষ্টা করা হয়েছিল, কিন্তু সব চেষ্টায় পানি ঢেলে বুধবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত হন তামিম ইকবাল সহ বেশ কয়েকজন পরিচালক প্রার্থী। বুধবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, তাই মিরপুর গিয়ে তারা মনোনয়ন প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, মীর হেলাল, সিরাজউদ্দিন আলমগীর সহ বেশ কয়েকজন। প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হলো। তখন আমি চিন্তা করলাম যে না, এভাবে যদি হয় তাহলে আসলে আমার যে ভ্যালুটা সেখানে কমে যাচ্ছে। এখন পুরো জিনিসটাই প্রভাবিত, কাজে আমরা ইভেনচুয়ালি আমাদের ডিসিশন আজকে নিয়েছি যে এভাবে চলতে পারে না। সাংবাদিকদের সাথে কথা বলেন তামিম ইকবাল। তিনি বলেন, বোর্ডের এই নির্বাচন দেশের ক্রিকেটের জন্য কালো অধ্যায় হিসেবে দেখা থাকবে। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা ইলেকশন না, আর ক্রিকেটের সাথে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। চলতি বছর যেভাবে নির্বাচন হচ্ছে সেটা ফিক্সিং বলেও মনে করেন তামিম। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। আগামী 6 অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হবে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম বৈশাখী টেলিভিশনে প্রচারিত সংবাদটি। আমরা আমাদের অতিথিদের সাথে আলোচনা করি। একটু শুরুতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল ইসলামের সাথে। আপনি আসলে দেখলেন আমাদের শিরোনামগুলো এবং প্রধান যে আলোচনার বিষয়টা আজকে ছিল দিনব্যাপী, রাজনীতি ছাড়াও আজকে এই ইস্যুটি খুব গুরুত্বপূর্ণ হয়েছে। আসলে ইলেকশন কেন্দ্রে কি একটা বিষয় চলছে যে জাকসু গেল, এখন সামনে বিসিবির ইলেকশনটি 6 অক্টোবর হবে। এই বিষয়ে যে আজকে আপনি দেখলেন যে আসলে যে বিষয়গুলো, এটা আসলে আপনি কিভাবে একটু ব্যাখ্যা করবেন যদি বলেন যে আসলে মেরুকণ্ড একটা মানে কাদা ছোড়াছড়ি চলছে বা প্রভাব বিস্তার কেন্দ্র চলছে। তারা বলছে যে তামিম ইকবাল বলছে যে এখানে রাজনৈতিক হস্তক্ষেপ আছে, আর কিন্তু সরকার পক্ষ বলছে যে একটা ফেয়ার ইলেকশন হচ্ছে, বা বিসিবির বর্তমান যারা আছেন তারা বলছে ফেয়ার ইলেকশন আছে। আপনার কাছে কি মনে হয়?
ধন্যবাদ। আসলে এই বিষয়ে বলতে গেলে তো একটু প্রতিবন্ধকতাই আছে, যেহেতু আমি ক্রীড়াঙ্গন নিয়ে আসলে কাজ করি না, কিন্তু তথাপিও একজন নাগরিক হিসেবে যেটা মনে হলো যে আপনাদের যে রিপোর্টিংটি করেছেন, এই রিপোর্টিংটি থেকে আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, এটাই স্বাভাবিক, এবং নির্বাচন নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে হবে, সেটিও একটা ব্যাপার আছে। কিন্তু এখন পরিচালনা পর্ষদ যেটি আছে, আপনি দেখেন যে বাংলাদেশের যে ক্রিকেট নিয়ে যারা কাজ করেন তারা হয়তোবা এই বিষয়ে ভিতরগত তথ্যগুলো আরও সঠিকভাবে ভালোভাবে বলতে পারবেন, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে মনে করি যে ইলেকশনটা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সকলের অংশগ্রহণ, মানে অর্থাৎ যারা প্রত্যাশিত প্রার্থী যারা রয়েছেন তাদের সক্রিয় অংশগ্রহণ হবে, এবং মূলত বিষয়টা হচ্ছে ক্রিকেটের উন্নয়ন ঘটাতে হবে। আপনারা দেখেন যে অতি সম্প্রতি বা এই বিগত সরকারের সময়ও আমরা যা লক্ষ্য করেছি, ক্রিকেট নিয়ে অনেক রাজনীতি হয়েছে, এবং এই রাজনীতির কারণে অনেক খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা নানা অসঙ্গতি লক্ষ্য করতে পেরেছি। তো এখন ক্রীড়াঙ্গনটাকে আসলে রাজনীতির ঊর্ধ্বে রাখাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উচিত এই জায়গাতে। এখন যে রিপোর্টিংয়ের যেটি দেখতে পেলাম যে নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছেন, নিশ্চয়ই প্রত্যাহার করার পিছনে কোনো কারণ থাকতে পারে এবং সেটা যৌক্তিক কারণও হতে পারে। তারা কিন্তু বলছিল যে এখানে রাজনৈতিক প্রভাব আছে, যে সরকার বা তাদের জি, এবং আরও একটি বিষয় হচ্ছে যে বলেছেন যে এই বোর্ডের এই নির্বাচনটা ফিক্সিং এর সাথে যুক্ত করেছেন, যেটা বলেছেন আমি দেখতে পেলাম, বলতে চাচ্ছেন। তাহলে আমরা তো একটা নির্বাচন চাই, স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হবে। এখন নির্বাচন অতি মানে কাছাকাছি চলে আসছে, 6 তারিখে মনে হয়, আমি জানি যে নির্বাচনের ডেটটি রয়েছে। তাহলে এখন এই জায়গাতে যদি ক্রিকেট নির্বাচন যদি আমি মনে করি যে এখানে যদি একটা সমস্যা থেকে যায়, পারস্পরিক আস্থা যদি না থাকে, তাহলে এবং সামনে এখন আমাদের জাতীয় নির্বাচনের বিষয় রয়েছে, তো ধারাবাহিকভাবে নির্বাচন যেটা শুরুতে বলছিলাম, আমি নির্বাচন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে লিডারশিপ নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। এখন সেই নেতৃত্বের বিকাশ ঘটাতে গেলে এই ক্রিকেট বোর্ডকে আপনার অনেক বেশি গ্রহণযোগ্যতা অর্জন করার দরকার আছে, এবং পারস্পরিক জনগণেরও একটা আস্থা অর্জন করার ব্যাপার রয়েছে। এবং যারা আসলে ক্রিয়া নিয়ে কাজ করেন, তামিম ইকবাল নিজেই তো ক্রিয়ার সাথে যুক্ত দীর্ঘদিন, এতদিন উনি খেলোয়াড় ছিলেন, এখন উনি নেতৃত্বে আসতে চান, তাহলে এটাও আবার খেয়াল করতে হবে খেলোয়াড়রা আবার রাজনীতিতে এসে কতটুকু সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে বা ভূমিকা রাখতে। কারণ আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডের চর্চা আর আপনার মাঠের চর্চাটা, রাজনীতির চর্চা একরকম না। এবং যারা আসলে গ্রাসরুটস লেভেলে কাজ করেছেন, কারণ এখানে সংগঠনের ব্যাপার আছে, জেলার প্রতিনিধিত্বের ব্যাপার আছে, যদিও এই বিষয়টা আমার আওতার মধ্যে নয়, কিন্তু একজন নাগরিক হিসাবে আমি যেটা মনে করি যে এই জায়গাটা আমার মনে হয় যে নির্বাচনের জায়গাটা, যেহেতু এরকম একটা অভিযোগের জায়গা আসছে, এই জায়গাটা উচিত ছিল যে পারস্পরিক সকল পক্ষকে যাতে আস্থায় নিয়ে নির্বাচনটা করা। এবং আমি মনে করি এখনও হাতে সময় হয়তো আছে, যদি চেষ্টা করে তারা যদি একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে যেতে পারে, সেটি হবে কাঙ্গ। তাড়াহুড়া না করে আমি মনে করি যে সকল পক্ষকে আস্থায় নিয়ে যদি করতে পারে সেটি মঙ্গলজনক। কিন্তু আমি এটি চাই না যে নির্বাচনটি এমনভাবে হোক যেটা মানে কারো মনে যেভাবে কালো দাগের কথা বলা হয়েছে বা ফিক্সিংয়ের কথা বলা হচ্ছে। এবং এই পরিচালনা পর্ষদেও আমি জানি যে তাদের মধ্যেও অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, বিভিন্ন সংক্রান্ত অভিযোগগুলো আছে। সো এখানে আসলে যারা সৎ, আমি মনে করি যারা আসলে রিয়েলি দক্ষ নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় রয়েছে, প্রকৃত সংগঠক যারা এই নিয়ে কাজ করেন, আমি তাদেরকেই আসলে আমি মনে করি যে তাদের এখানে থাকা উচিত বা আসা উচিত, এবং আমাদের ক্রিকেটের মান উন্নয়নে ভূমিকা নেওয়া উচিত। এইটুকু বলবো যে আমি আমার লেমেন জায়গা থেকে আমি মনে করি। সিফাত, আপনার কাছে ছোট্ট করে যদি জানতে চাই, আসলে যে কথাটা উঠছে, তামিম ইকবাল সহ যা আমাদের অনেক পরিচালক প্রার্থী ছিলেন বা তারা আজকে থেকে যেহেতু মনোনয়ন প্রত্যাহার করেছেন, তারা এখন নেই, কিন্তু তারা একটা অভিযোগ করেছেন যে এখানে রাজনৈতিক প্রভাব আছে। এই বিষয়ে আপনার কাছে কি মনে, ছোট্ট করে একটু বলবেন? জানাচ্ছি এবং সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে যেহেতু বৈশাখী টেলিভিশন আমার প্রথম দিন, তো আসলে অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা ফ্যাসিবাদী আমলে আমরা দেখেছি নির্বাচন নিয়ে কোনো আমেজ নাই, কোনো কিছুই নাই। সো এখন একটা ফ্যাসিবাদোত্তর সময়ে যে প্রতিটি নির্বাচনই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, ডাকসু ইলেকশন থেকে শুরু করে জাকসু ইলেকশন, এখন এমনকি বিসিবি ইলেকশনটাও যে এত বেশি গুরুত্বপূর্ণ, এবং সবাই যে খুব টিভি পর্দা থেকে শুরু করে সবাই একটা ঝোঁক দিয়ে দেখছে, এটা বেশ গুরুত্বপূর্ণ, এবং আমি এটাকে পজিটিভলি প্রথমে নিতে চাই। দ্বিতীয়ত হচ্ছে তামিম ইকবাল, আমি উনার ক্রিকেটের ভক্ত, উনি ভালো ক্রিকেট খেলেছেন বলে আমি মনে করি, খুব ভালো ওপেনিং ব্যাটসম্যান, বাংলাদেশের যদি সর্বকালের সেরা ওপেনিং ব্যাটসম্যানদের বলতে হয় তার মধ্যে উনি একজন হবেন। কিন্তু উনি এখন যে বক্তব্য দিচ্ছেন সেটাকে নিরেট অ্যাপলিটিক্যাল, অরাজনৈতিকভাবে চিন্তা করার কোনো কারণ নাই। হিজ স্টেটমেন্টস এখন খুব
খুব বেশি বলতে হয় যেটা আসলে একটা পলিটিক্যাল বক্তব্য। এখন সুতরাং ওনার বক্তব্য যেহেতু পলিটিক্যাল, এটাকে আমাকে পলিটিক্যাল আঙ্গিকেই ব্যাখ্যা করতে হবে, এবং এটার কারণও আছে, যথেষ্ট কারণ। উনি নিজেও ইশরাক সাহেবকে তার পাশে বসিয়ে, ইশরাক সাহেব দেখলাম বিসিবি ঘেরাও করার মতো একটা হুমকি ধমকিও দিয়েছেন, এবং তার ঠিক পাশে কিন্তু তামিম ইকবাল বসা ছিলেন। ফলে উনার বক্তব্যকে আগের মতো জাস্ট স্পোর্টসম্যানের জায়গা থেকে আমি এখন আর দেখতে পারবো না, এটা একটা পলিটিক্যাল বক্তব্য। আর দ্বিতীয় যেটা আপনি বলেছেন যে এই যে তামিম ইকবাল সাহেবের এই যে আমাদের প্রতিবেদনে আসলো, উনি অনেকগুলো অভিযোগ করেছেন ম্যাচ ফিক্সিংয়ের আগে ইলেকশন ফিক্সিংটা থামাইতে হবে। তো এখন তাহলে এটা যিনি অভিযোগ করেছেন তার দায়িত্ব আসলে কোথায়, আসলে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে, কোন কোন জায়গায় গলতটা আছে, সেই গলতটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু ওনার। এখন যদি বলেন যে এটা আপনাদের দায়িত্ব, আপনারা দেখে নেবেন, এভাবে আসলে হয় না। আপনি যদি প্রার্থিতা প্রত্যাহার করেন, আপনি ইউ মাস্ট এক্সপ্লেইন ইউর রিজনস, যে এটার কারণে আমি প্রার্থিতা প্রত্যাহার করলাম। আর সর্বশেষ আমি যেটা বলবো যে এখানে উনি সরকারের পক্ষে হয়তো আঙ্গুল তুলেছেন, তবে এখানে উনি যে দলের সাথে যারা নেতার সাথে দাঁড়িয়ে বা বসে সংবাদ সম্মেলন করেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আছে। আপনি দেখে থাকবেন যে এই ক্রীড়া সংস্থার যে অ্যাডহক কমিটিগুলো আছে, সেখান থেকে কিন্তু কাউন্সিলরগুলো নির্বাচিত হয়েছে। আমি নিজে বলতে পারি আমার জেলা সহ শুরু করে অনেকগুলো জেলাতে যেই সকল অ্যাডহক কমিটি থেকে যাদেরকে সিলেক্ট করা হয়েছে অ্যাজ কাউন্সিলর্স, তারা কোনো না কোনোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত ছিল, অথবা জামাত ইসলামের রাজনীতির সাথে যুক্ত। সেখানে তো মানে অন্য কোনো যারা ক্রীড়া সংগঠক, জেনুইন ক্রীড়া সংগঠক, অনেক জায়গায় দেখা গেছে তাদেরও আসার সুযোগ হয়নি। সো এই অভিযোগটাও কিন্তু আছে। সুতরাং একতরফা যে শুধু সরকারের প্রতি অভিযোগ তা না, বরং উনি যে রাজনৈতিক দলের সাথে এখন ওনার এক ধরনের আন্তঃসংযোগ আছে বলে মিডিয়ায় দেখা যাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে। আমাদের সাথে এই মুহূর্তে আলোচনায় যুক্ত হয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক, দৈনিক আমার দেশ পত্রিকার ক্রীড়া সম্পাদক এম কায়সার। কায়সার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি পরিষ্কার, ধন্যবাদ। কায়সার, আপনি একটু বলবেন আসলে এই যে বিসিবি থেকে আজকে তামিম ইকবাল সহ 15 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন, এবং তামিম অনেকগুলো অভিযোগ এনেছেন যে ইলেকশন ফিক্সিং করা হচ্ছে, এটি দেশের ক্রিকেটের জন্য কালো অধ্যায় বলে তিনি মনে করছেন। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ সুমন ভাই। আমি দুই আলোচকের বক্তব্য শুনছিলাম, তারা খুব চমৎকার করে পুরো জিনিসটা একটু সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। বাট আমি একটা জিনিস বলতে চাই, সেটি হলো যে তামিম ইকবাল আজকে যেভাবে সবগুলো পত্রপত্রিকা এবং অনলাইনে এবং আপনাদের টেলিভিশনে স্ক্রলে যে নিউজটা এসেছে তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, আমি জিনিসটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করবো। আমি ব্যাখ্যা করবো যে এই নির্বাচনটা একটা গেমের মতো ছিল, অ্যাজ এ ক্রিকেট খেলা বা আপনার যে ঠিক যেরকম ভাবে একটা ক্রিকেট ম্যাচ হয়, ঠিক সেরকম ক্রিকেট ম্যাচের মতোই আমি এটাকে দেখছিলাম, এবং তামিম ইকবাল সেই ম্যাচ থেকে ওয়াক ওভার দিয়েছেন। আপনি যদি আমাকে বলতে বলেন, তাহলে আমি সার্বিক বিশ্লেষণে এটাই বলবো যে তামিম ইকবাল জাস্ট ওয়াক ওভার দিয়েছেন এই নির্বাচন থেকে। কেন? তার অন্যতম কারণটা হলো, আপনি জানেন যে যে কোনো নির্বাচন হলে সেখানে কিন্তু পক্ষ বিপক্ষ থাকে, এখানেও তাই ছিল, এখানে দুই পক্ষ ছিল। সহজ ভাষায় বলতে গেলে যে একটা সরকার সমর্থিত। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন সুমন? আমি শুনতে পাচ্ছি কায়সার ভাই। ওকে, সহজ ভাষায় বলতে গেলে যে এখানে দুটো পক্ষ ছিল। একটা পক্ষ ছিল সরকার সমর্থিত আপনার কিছু ক্রীড়া সংগঠক যারা ছিলেন, যেটার নেতৃত্বে ছিলেন বর্তমান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। লুকোছাপা করার কিছু নেই, এটা সবাই আমরা জানি। এবং অন্য পক্ষে ছিলেন আপনার তামিম ইকবাল, এবং তার আশেপাশে কারা ছিলেন আপনারা জানেন, যে বিএনপি নেতারা তারা আশেপাশে ছিলেন। কিছুদিন আগে তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানেও তার আশেপাশে বিএনপির বেশ কয়েকজন নেতা ছিলেন, এবং একজন বলেছিলেন যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে তারা বিসিবি ঘেরাও করবেন। সবকিছু মিলে এই পুরো আপনার ক্রিকেট বোর্ডের এই নির্বাচনটা আমার কাছে মনে হয়েছে যে এখানে যতখানি না আপনার নির্বাচনের যে বা খেলার যে একটা স্পৃহা ছিল বা একটা স্পিরিট ছিল, সেটা সরে গিয়ে এখানে কিন্তু একটা পুরোপুরি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতার আবেশটা চলে এসেছিল। এবং আরেকটু ব্যাখ্যা যাই, সেটি হলো যে আপনি জানেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু সমঝোতা চলছিল কিন্তু দুপক্ষের মধ্যেই। সহজ হিসেব, আপনি গত সোমবার এবং মঙ্গলবার, রোববার এবং মঙ্গলবার প্রচুর বৈঠক করেছেন কিন্তু এই দুপক্ষ মিলে, যে একটা সমঝোতায় আসার জন্য, যাতে মূল সমঝোতার বিষয়টা ছিল কিন্তু আপনার যে 3টি ক্যাটাগরিতে নির্বাচন হচ্ছে, সেই 3টি ক্যাটাগরির মধ্যে আপনার ক্লাব কোটায় যেটা বা দ্বিত ক্যাটাগরি 2, সেখানে যে 12 জন আপনার পরিচালক আসবেন, সেই 12 জন পরিচালকের মধ্যে কিছুটা ভাগাভাগির একটা বিষয়টা ছিল। তামিম ইকবালের কাছে যে ভোট রয়েছে তাতে নিশ্চিতভাবে তারা কিন্তু আপনার ক্লাব কোটা থেকে 12টা আপনার এই পরিচালক পদ পেতে পারতেন। সেখানে একটা ভাগাভাগির বিষয়টা ছিল, যে অন্য পক্ষ চেয়েছে যে সেখানে অন্তত 10টা 2টো অথবা 9টা 3টা এই আসন ভাগাভাগি যেন হয়, এবং সেটি খুব ভালোভাবে আলোচনা চলছিল কিন্তু, যে দুপক্ষই মোটামুটি একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচনে আসবে। কিন্তু সেই আলোচনাটা ভেঙে গিয়েছে কিভাবে? আলোচনাটা ভেঙে গিয়েছে মূলত দুই একজন কে কেন্দ্র করে, দুই একটা নামকে কেন্দ্র করে।
এবং আমি মনে করি যে তামিম ইকবাল তার এই প্যানেল সাজাতে গিয়ে বেশ সমস্যা পড়েছেন। কিভাবে সমস্যা পড়েছেন? এই 12টি যে পরিচালক পদ ছিল, সেই পরিচালক পদ নির্বাচিত করতেন কারা? ৭৬ জন কাউন্সিলর নির্বাচিত করতেন। তো তামিম ইকবালের যে প্যানেলটা ছিল, সেই প্যানেলে তামিম ইকবাল মেনে নিলাম আমি যে দুজন আপনার আলোচনায় গিয়ে, অন্য পক্ষের সাথে আলোচনায় গিয়ে দুজনকে তিনি এটা ছেড়ে দিলেন এবং বাকি 10 জন বোর্ড পরিচালক তার তিনি যাদেরকে চান তারাই আসবে। সেখানে একটা বড় ধরনের সমস্যায় তিনি পড়েছিলেন। সেটি হলো যে সেখানে দেখা গিয়েছে যে তামিম ইকবাল রয়েছেন এবং তার সঙ্গে যে তামিম এই নির্বাচনে আমি বলবো যে পলিটিক্যাল কিডসদেরকে এনে তিনি যেভাবে এই নির্বাচনটা করতে চেয়েছিলেন, সেটাই তাকে আমি মনে করি যে সবচেয়ে বড় সমস্যা ফেলেছে। রাজনীতিতে যারা আমরা জানি যে রাজনৈতিক নেতা অনেকে রয়েছেন এবং তাদের ছেলেদেরকে এই নির্বাচনে এনে বোর্ডের ডিরেক্টর করার একটা চিন্তা ভাবনা চলছিল এবং পরিকল্পনাটা চলছিল, যাদের নাম কিন্তু আমরা কিছুদিন আগেও, আমি একটু শেষ করে নিচ্ছি, আমি বোধহয় একটু লম্বা করে ফেলছি, যাদের নাম কিছুদিন আগেও কিন্তু আমরা জানতাম না এবং তাদেরকে হঠাৎ করে আমরা দেখছি যে তারা এখন ক্রিকেটের ভক্ত হয়ে গিয়েছেন বা ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে আসার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন, কাউন্সিলর হয়েছেন এবং নির্বাচনে অংশ নিচ্ছেন। অথচ 1 মাস আগে বা 2 মাস আগেও কিন্তু আমরা তাদের নামও জানতাম না অনেকে, এবং তারা যে কাউন্সিলর হবেন সেটাও কিন্তু ধারণার বাইরে ছিল। তো সবকিছু মিলে এটি করতে গিয়ে তামিম ইকবালের প্রবলেমটা হয়েছে যে প্যানেল সাজাতে গিয়ে তিনি আরো অনেকের সাথে এই নির্বাচনের আগে তার যে কাউন্সিলর যারা ছিলেন বা যে ক্লাবের কাউন্সিলর যারা ছিলেন তাদেরকে তিনি হয়তো একটা আশ্বাস দিয়েছিলেন যে তাদেরকেও এই প্যানেলের মধ্যে রাখা হবে। সেখানে দেখা গিয়েছে যে একটা বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। অনেক ক্লাব মানে সংগঠক যারা ছিলেন, ক্রিকেট সংগঠক যারা ছিলেন, তারা তার প্যানেলে জায়গাটুকু পাননি। এর ফলে যেটি হয়েছে যে তামিম ইকবালের জন্য প্যানেল সাজানোটা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই কারণে তিনি ওই দুটি আপনার পরিচালক পদও ছাড়তে চাননি এবং তিনি 12টি পরিচালক পদ নিয়ে ইলেকশন করতে রাজি হয়েছিলেন এবং হয়েছিলেন। এর ফলে যেটি দেখা গিয়েছে যে এক অর্থে যে সমঝোতাটা ছিল সেই সমঝোতাটা ভেঙে গিয়েছে এবং তামিম ইকবাল আরেকটা বড় বিপদে পড়েছেন যখন ফারুক আহমেদ, বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ একটা রিট করেছেন এবং সেই রিটের কারণে আপনি জানেন যে বিতর্কিত যে 15টি ক্লাব ছিল সেই 15টি ক্লাবের উপরে এই রিটের কারণে হাইকোর্ট একটা নিষেধাজ্ঞা দিয়েছিলেন এবং হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে সেই 15টি ক্লাব থেকে কাউন্সিলরশিপ তাদের ক্যান্সেল হয়ে যাবে, ইভেন তারা প্রার্থিতাও দিতে পারবে না নির্বাচনের মধ্যে। ফলে সেই 15টি ক্লাব ছিল কিন্তু তামিম ইকবালের ভোট ব্যাংক। সব দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, প্যানেল সাজাতে গিয়ে তার সমস্যা, পলিটিক্যাল কিডসদেরকে এখানে আপনি সুযোগ করে দেওয়া এবং আপনার এখানে যারা প্রকৃত সংগঠক ছিলেন, ক্লাব সংগঠক ছিলেন, তারা তার প্যানেলে জায়গা না পাওয়া এবং এই রিটের ফলে 15টা ক্লাবকে যখন নিষেধাজ্ঞা চলে এসেছে তখন আপনার কাছে জানতে চাইছি যে আপনি যেটা বলছিলেন যে প্রকৃত সংগঠক, এখানে কি আসলে এই যে প্যানেল গুলো ছিল বা যে প্যানেলটা তামিম ইকবালের ছিল সেখানে কি আসলে প্রকৃত ক্রিকেট সংগঠক যারা রুট লেভেলে কাজ করেন বা যারা এতদিন ক্লাব কালচার বা ক্লাব পরিচালনা করেছেন তাদেরকে দেখা গেছে? একটু ছোট্ট করে যদি আমাদেরকে বলেন। না, সেখানে ম্যাক্সিমামই কিন্তু আমাদের পরিচিত ছিল, কিন্তু যেটি বললাম যে আমি যে 4 জন রাজনৈতিক নেতার আপনার ছেলেকে এখানে সুযোগ করে দেওয়ার বা স্থান করে দেওয়া, আমি মনে করি যে এটাই তামিম ইকবালের জন্য সবচেয়ে বড় ব্যাকল্যাশের কাজ করেছে এবং এটা তামিম ইকবালকে এখানে নেগেটিভিটি এনে দিয়েছে। এর ফলে যেটি হয়েছে যে তিনি তাদেরকে সুযোগ দিতে গিয়ে তার আরো অন্যান্য যারা তাকে এরই মধ্যে সমর্থন দিচ্ছিলেন তাদেরকে এই আপনার প্যানেলে জায়গাও তিনি দিতে পারছিলেন না। এর ফলে একটা বড় ধরনের নেতৃত্বের জটিলতার মধ্যে তিনি পড়েছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে তামিম ইকবাল ক্রিকেট বোর্ডে আসলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না, কারণ তামিম ইকবালের যে ক্রিকেট মস্তিষ্ক রয়েছে সেই ক্রিকেট মস্তিষ্ক কিন্তু অনেক কাজে লাগানো যেত। কিন্তু তামিম ইকবালের উচিত ছিল যে তিনি প্রথমে কাউন্সিলর হবেন, তারপর তিনি ডিরেক্টর হবেন, তারপর তিনি চিন্তা করবেন যে আমি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার চিন্তাটা করব। কিন্তু তিনি কাউন্সিলর হওয়ার আগেই থেকে চিন্তা করে রেখেছেন যে আমি বোধহয় বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসবো। এর ফলে তিনি যেটা হয়েছে যে তার প্ল্যানটা শুধুমাত্র তাকে কেন্দ্র করে না, তিনি একটা পুরো প্যানেলকে কেন্দ্র করে প্ল্যানটা সামনে নিয়ে এগোচ্ছিলেন। কিন্তু মনে রাখতে হবে যে আপনি যখনই একটা পক্ষে সামনে বাড়বেন তখন সেখানে কিন্তু প্রতিপক্ষও থাকে। তো প্রতিপক্ষও তাদের প্ল্যানটুকু সেরকম ভাবে সাজিয়েছিল এবং সেই প্ল্যানের কাছে আমি মনে করি সেই প্ল্যানে অনেক অনিয়ম রয়েছে। আমি একটা জিনিস অবশ্যই স্বীকার করতে হবে যে এবারে ক্রিকেট বোর্ডের নির্বাচন যেটা হচ্ছে সেখানে অনেক ধরনের অনিয়ম রয়েছে। এই অনিয়ম আমরা কিন্তু এর আগেও দেখে এসেছি। তবে এর আগে যে ধরনের অনিয়ম ছিল, যেভাবে আপনার একতরফা ভাবে নির্বাচন হতো এবং সেখানে এক অর্থে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হতো না, ইসমাইল হোসেন মল্লিক সাহেব যেটা সেট করে দিতেন এবং সেখান থেকে সব বোর্ডের পরিচালকরা আসতেন। এই কারণে আপনি দেখবেন যে গত 17-18 বছরে আপনার বোর্ডে পরিচালক হিসেবে যারা এসেছিলেন সেখানে কোনো কিন্তু চেঞ্জ হয়নি, সেই একই চেহারার লোকজনদেরকে আমরা দেখেছিলাম। তো এবার আমরা অন্তত দেখতে চেয়েছি যে এখানে যেন আপনি যে শব্দটি বললেন যে প্রকৃত সংগঠক যারা তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে দিয়েছেন, যাদের ক্রিকেটের জন্য অবদান রয়েছে, তারা হঠাৎ করে উড়ে এসে জুড়ে যেন না বসেন,
সেই ধরনের আমরা ক্রিকেট সংগঠকদেরকে এখানে দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত রয়েছেন সেখানে কয়েকজন, কিন্তু জটিলতা একটা বড় ধরনের তৈরি হয়ে গিয়েছে এখানে, যেহেতু তারা এই অনেকে একসাথে এখান থেকে সরে দাঁড়িয়েছেন এই নির্বাচন থেকে। তারপর অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আশা করব একটি ভালো নির্বাচনের মাধ্যমে একটি ভালো ক্রিকেট বোর্ড গঠন হবে যেখানে দেশের ক্রিকেট এগিয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বিরতি নিচ্ছি, যাচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বিরতিতে। ফিরছি খুব শীঘ্রই, থাকুন আমাদের সাথে। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন দুজন অতিথি, আমরা তাদের সাথে কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে। জনাব মইনুল হাসান, আপনার সাথে জানতে চাচ্ছি যে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, যুক্তরাষ্ট্র সফর শেষে এখন দেশের পথে আছেন। উনি সেখানে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন, যেখানে রোহিঙ্গা ইস্যু উঠে এসেছে এবং আমাদের বাংলাদেশের সামনে যে জাতীয় নির্বাচন সেই ইস্যু নিয়ে কথা হয়েছে। এবং আসার আগে উনি জাতিসংঘে নিউ ইয়র্কে ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানকে একটা সাক্ষাৎকারে উনি অনেক কথা বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এবং নির্বাচন সহ অনেক বিষয়। এই বিষয়ে আপনি আসলে একটু যদি কি মনে করেন, আসলে তার এই সফরটাকে কীভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আবারও। যে আসলে আমাদের প্রধান উপদেষ্টা তো ওখানে গেলেন, মানে যে একটা আমি বলবো যে একটা বেশ সংখ্যায় তো কম না, মানে মোটামুটি একটা গ্রহণযোগ্য মাত্রায় মানুষজন নিয়ে গেলেন। তো এখন ওখানে যাওয়ার পরে যেটা দেখতে পেলাম যে উনি প্রথমে জাতিসংঘে একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা আমাদের একটা পজিটিভ বাংলাদেশ বিনির্মাণে ওনার প্রত্যাশা কী, সামনে কর্মকৌশল কী, ইলেকশন সহ ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছেন। তো সেগুলো দিয়ে বাংলাদেশকে এবং বহির্বিশ্বের প্রেক্ষাপটে ওনার 3-0 যে প্রস্তাবনা সেটিও উনি উত্থাপন করে শেষ করতে চেয়েছেন। কিন্তু অনেকটা মনে হচ্ছে যে অনেকটা উচ্চাকাঙ্ক্ষী, বা উনি সবসময় স্বপ্ন দেখতে পছন্দ করেন, সেই স্বপ্নের কথাগুলো উনি বলেছেন ওখানে। কিন্তু পাশাপাশি যেটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটি হচ্ছে যে ওনার সফরে সর্বশেষ যে সম্মেলনটি আয়োজন করা হচ্ছে রোহিঙ্গাদেরকে নিয়ে, এটি আমার কাছে মনে হয়েছে যে ওনার বক্তব্য বা অন্যান্য প্রাসঙ্গিক জায়গা থেকে এটা আমাদের জন্য খুব প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটা ধরেন প্রতি বছরই এই সেপ্টেম্বর মাসে জাতিসংঘের এই অধিবেশনগুলো হয়, রাষ্ট্রপ্রধানরা যায়, কোনো দেশের এমনও দেশ আছে একজনও যায়, আবার কোনো দেশের শতাধিক লোক নিয়েও যায়। তো এখন এগুলো নিয়ে আলোচনা হয়েছে মিডিয়াতে, কিন্তু এত মানুষগুলো যাওয়ার প্রয়োজন ছিল কি না সেগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে, সেটা তো থাকতেই পারে। কিন্তু মোটা দাগে আমার কাছে মনে হয়েছে যে উনি একটা বড় ধরনের গত 1 বছরে উনি কী করেছেন এবং সামনে কি করতে চান তার একটা দিক নির্দেশনা বিশ্ব সমাজের কাছে তুলে ধরেছেন। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে রোহিঙ্গাদের যে ইস্যুটা, এটি দেখেন যে বাংলাদেশের জন্য তো বিস্ফোরা হয়ে গেছে এখন। এবং আজকেও সকালবেলা একটা প্রতিবেদনে জানছিলাম যে দেখেন এখন $938 মিলিয়ন দরকার প্রতি বছর বাংলাদেশে, তার মাত্র 38%, মানে 38% বৈদেশিক সাহায্য আমরা পাই। তার মানে কি, বাংলাদেশ সরকার এখন লোন করে কিন্তু আপনার রোহিঙ্গাদের লালন পালনের জায়গাটা আসছে। এখন এটা একটা মানবাধিকারের জায়গা অবশ্যই, কিন্তু এখন যে সম্মেলনটা করা হয়েছে, যে সম্মেলনটির সাথে রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠী যারা রয়েছে তাদেরকে নাম বলা হচ্ছে উচ্চ পর্যায়ের সম্মেলন। কিন্তু এই সম্মেলনের আউটকামটা কি আমরা যদি খেয়াল করে দেখি, তো আমি কিন্তু খুব বেশি আউটকাম দেয় নেই। ইউএসএ বলেছে 63-60 মিলিয়ন ডলার আর দিবে, আর ইউকে দিবে 38 বা 36 মিলিয়নের মতো। কিন্তু দরকার তো আমাদের অনেক বেশি। একটা হচ্ছে আর্থিক সহযোগিতার জায়গা, কিন্তু উনি একটা পথ নকশার কথা বলেছেন। ওখানে 7টি প্রস্তাবনা উনি দিয়েছেন। 1 নম্বর ছিল যে পথ নকশা, যেটা বাস্তবসম্মত একটা পথ নকশার কথা বলেছেন, এবং এটাকে রাখাইন পরিস্থিতির সাথে যৌক্তিকভাবে কীভাবে পরিচালিত করবে। কিন্তু এই সমস্যা তো আজকে নতুন না, এই সমস্যা দীর্ঘদিন ধরে চলমান, বছরের পর বছর চলছে। আমি যেহেতু জনবিজ্ঞান নিয়ে কাজ করি, ডেমোগ্রাফিতে, আমি আপনাকে হিসাব করে বলি প্রতি বছর এখানে 30 থেকে 40 হাজার শিশু ভূমিষ্ঠ হচ্ছে। সেই হিসাবে গত 8 বছরই তো যুক্ত হয়ে গেছে 3,20,000-এর বেশি। তাহলে ওই 10 লক্ষের সাথে যোগ করলে তো এখন 13 লাখের উপরে হয়ে যাবে। তারপরে আবার এই গত 6 মাসেও কিন্তু নতুন রোহিঙ্গারা যুক্ত হয়েছে। 14 লক্ষের উপরে তো এমনিতেই আছে, আনঅফিশিয়ালি হয়তো সংখ্যা আরও বেশি হতে পারে। এবং এই যে মানুষগুলো যারা আসছে মিয়ানমার থেকে, যারা আসছে, আন্তর্জাতিক বিশ্বকে আসলে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে? জাতিসংঘে আমরা বক্তব্য দিই, এবং এই যে দেখেন এটা নিয়ে একটা মামলাও চলমান আছে। এখন 7টি প্রস্তাবনা যে উনি রেখেছেন, এগুলোকে আমি মনে বলি কি কাগজে কলমে মানে প্রস্তাবনা,
আমি বলবো যে সাধুবাদ দেওয়ার মতো, কিন্তু আদৌ এগুলো বাস্তবায়ন হবে কিনা, কারণ আপনি যদি যে আর্থিক জায়গার কথা যদি বললাম একটু আগে, এটির কিন্তু সুনির্দিষ্ট কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই, প্রতিশ্রুতি নাই। যেমন ধরেন ইউক্রেন যে যুদ্ধটা হলো, ওখানেও আপনার ইউরোপিয়ান কান্ট্রি $বিলিয়ন দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র $বিলিয়ন দিচ্ছে, আর এখানে মাত্র লাগবে 938 প্রতি বছর, সেটাও আমরা এখানে পাচ্ছি না। তার মানে আন্তর্জাতিক বিশ্ব কিন্তু এই বিষয়টা নিয়ে আগ্রহী না। পাশাপাশি যেটা বলতে চাচ্ছিলাম যে এই রোহিঙ্গা ইস্যুটা আমার কাছে মনে হয়েছে, তবুও আমি বলবো যে যেহেতু একটা বড় সম্মেলনের ওখানে দৃষ্টি আকর্ষণ করেছেন, সবাইকে নিয়ে আলোচনা, ইউকেও অন্যান্য কান্ট্রিগুলো, ইউরোপিয়ান কান্ট্রিগুলো অংশ নিয়েছেন, আলোচনা করেছেন, কিন্তু এর আসল সমাধানটা কিভাবে হবে সেই সমাধানের জন্য মিয়ানমার কর্তৃপক্ষের উপর যে চাপ প্রয়োগ করা উনি বলেছেন, কিন্তু সেই চাপ প্রয়োগটা কতটুকু যথাযথ হবে সামনে, সেটি আমার নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। কিন্তু তারপরও আমি বলবো যে 7টি প্রস্তাবনা দেওয়া হয়েছে, এগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। আপনি জানেন এখানে মাদক অর্থনীতির ব্যাপার যুক্ত রয়েছে, সেগুলো করতে হবে, জবাবদিহিতা পুনর্বাসন করতে হবে বলা আছে, দাতাদের মানে তাদের যে কর্মকাণ্ড সেটিরও আপনার যথাযথ নিশ্চিত করার কথা বলা হয়েছে, এবং ওই রাখাইন সমাজে এবং তাদের শাসন ব্যবস্থায় টেকসই অন্তর্ভুক্তির জন্য আস্থা কিভাবে গড়ে তোলা যায় সেটি নিয়ে বলা হয়েছে, এবং একই সাথে আন্তর্জাতিক সমর্থন বাড়ানো এবং পর্যবেক্ষণের জন্য ওখানে বেসামরিক উপস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়েছে। রোহিঙ্গাদের উপর সহিংসতা যেগুলো আছে এগুলো বন্ধ করার জন্য কার্যকর চাপের কথা বলেছে। কিন্তু আমি এগুলোর কথাগুলো সব কিছু আমার কাছে কাগজে কলমে এবং অপটিমিস্টিক কথাবার্তা, কিন্তু ইন রিয়েলিটি গত 8 বছরে আমি একজন রোহিঙ্গাকে ফেরত দিতে পারি নাই। আমি গত 8 বছরে প্রতি বছর বাজেট বাড়াতে তাদের জন্য করতে পারি না, অতিরিক্ত আমার আরও লোন করতে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে। তাহলে আমার কি দাঁড়ালো? এবং দেখেন আমাদের মিয়ানমার আমাদের যে রাষ্ট্রদূত শুনিও নাকি ওখানে নাই এখন, এই মুহূর্তে এখন নাই। তার মানে কার সাথে যোগসূত্র হবে? আপনি চীন, ভারত, আপনি যদি যারা আসলে এখানে ফ্যাক্টর হয়েছে তাদের দৃষ্টিভঙ্গিগুলো কি, সেই জায়গাগুলোতে আমি কিন্তু মানে খুব আশাবাদী হতে পারছি না। এবং দেখেন যে এটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াবে আমার বইয়ের সামনের যে সময়গুলো যাবে, যেটা আপনাকে বলছিলাম যে আমি যে শিশুগুলোকে আগে আমি নিজে ক্যাম্পে গিয়েছি, নিজে যখন আমি তাদেরকে 8 বছর 7 বছর দেখেছি, আজকে 8 বছর পরে এরা কিন্তু এখন যুবক, এদের আনএমপ্লয়মেন্ট ইস্যু আছে, এদের শিক্ষার বিষয় আছে, এদের স্বাস্থ্যের বিষয় আছে, এবং এর পরিপূর্ণ জীবনে এরা তো কোন ধরনের কাজে যুক্ত হয়ে যাবে, তাদেরকে কীভাবে ব্যবহার করবে, একটা অশান্তিময় পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং ওই সম্মেলনের মধ্যে আমি যেটা মনে করি যে বিভিন্ন যে কনসিকুয়েন্সগুলো ছিল, আপনার হেলথ কনসিকুয়েন্স, এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্স, পলিটিক্যাল কনসিকুয়েন্সেস, এবং প্রত্যেকটা জায়গায় জায়গায়, ইভেন আমি যেহেতু ডেমোগ্রাফি নিয়ে কাজ করি ওখানেও দেখতে পাচ্ছি যে প্রতি বছর যেহেতু বাচ্চা অনেক নিচ্ছে, সেই জায়গাগুলোও তো একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে, কারণ সুস্থ হিউম্যান রাইটস বেসড যে লিভিং কন্ডিশনের জায়গাটা ওইটা নিশ্চিত করা তো অনেক গুরুত্বপূর্ণ। এখন ফান্ডিংও কমে যাচ্ছে, তাদের জীবনযাত্রার প্রভাব পড়বে, হতাশাবোধ জাগ্রত হবে, এবং আরও অন্যান্য ধরনের কাজের সাথে আমি যেগুলো অপ্রত্যাশিত যে কাজগুলোর সাথে এগুলোর সাথে যুক্ত হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তো এই বাস্তবতায় আমি কিন্তু মনে করি যে এই সমস্যার সমাধান করার জন্য আমি মনে করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টাই হচ্ছে রাইট পারসন, কারণ ওনার যে বহির্বিশ্বের যে গ্রহণযোগ্যতা, এর চেয়ে আর কোনো ব্যক্তিত্ব বাংলাদেশে আমি এই অবস্থায় দেখি না। তাহলে এই প্রেক্ষাপটে আমার মনে হয় উনি ওনার চলমান প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, আমি সাধুবাদ জানাই, কিন্তু খুব বেশি আশাবাদী হওয়ার মতো আমি এখনো অবস্থা দেখছি। এরপরে আসলে আমাদেরকে আশাবাদী হতে হবে, কারণ আশা নিয়ে আমাদেরকে থাকতে হবে। জনাব সিফাত, আপনার কাছে একটু জানতে চাইছি যে যদি উনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে বা নির্বাচনে আসা নিয়ে অনেক কথা বলেছেন, এই বিষয়ে আজকে এনসিপির সার্জিস আলমও বক্তব্য দিয়েছেন যে, এবং বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদেরও একটা বক্তব্য হয়েছে, তারাও আসলে মনে করছে যে এই বিষয় তারা এটা আগামী সরকার এসে নির্ধারণ করবে বা আওয়ামী লীগের আসা না আসার বিষয়গুলো, এবং এই বিষয়ে আপনাদের মতামতটা কি জানতে যাচ্ছে আসলে একটু। যে প্রথমত হচ্ছে ইউএনের অ্যাসেম্বলিতে যাওয়ার জন্য ডক্টর ইউনূস সাহেব যে পলিটিক্যাল পার্টির নেতাদেরকে নিয়ে গেলেন, এটাকে আমি ভালো চোখেই দেখছি, এবং আমরা মনে করছি যে এটা আমাদের বাংলাদেশ যে পলিটিক্যাল যে দ্বন্দ্বগুলোর বাইরে, কনফ্লিক্টগুলোর বাইরে যে একটা আলাদা একটা ইউনিটি আকারে বিশ্বের সামনে উপস্থাপিত হতে পেরেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে বাংলাদেশের কোনো সরকারের তরফ থেকে আসলে এই ধরনের উদ্যোগ দেখা যায় নাই। আপনি এখানকার 3টা মেজর পলিটিক্যাল পার্টিসকে আপনি নিয়ে গিয়ে দেখাচ্ছেন যে এখানকার মানুষজন, যদিও তাদের মাঝে ইন্টার পলিটিক্যাল কিছু ডিবেট আছে, কনফ্লিক্ট আছে, ইয়েট বাংলাদেশের ইস্যুতে, সভরেনিটি ইস্যুতে, বাংলাদেশের ফরেন পলিসিকে তারা একসাথে একই জায়গা থেকে রিপ্রেজেন্ট করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিজেপি, কংগ্রেস, তারা কে ক্ষমতা আসবে ইট ডাজেন্ট ম্যাটার, তাদের এই ইন্ডিয়ার পলিসি কিন্তু ফরেন পলিসি কিন্তু সেম থাকে, আমাদের ক্ষেত্রে এটা ভিন্ন হয়ে যায় আর কি। সো এইটা খুব ভালো দিক। আর যেটা রোহিঙ্গা ইস্যুতে কথা আসছে, তা আমার মনে হয় যে আমি যেহেতু আই এম নট অ্যান এক্সপার্ট ইন দিস, বাট রোহিঙ্গা ইস্যুটা আগামী নির্বাচনের যে নির্বাচনী ইশতেহার রাজনৈতিক দলগুলোর
সেখানে আসলে ইনক্লুডেড থাকা খুব বেশি জরুরি। যে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কে কি মনে করে এবং নির্বাচনে ক্ষমতায় আসতে পারলে কে কিভাবে এটাকে ডিল করবে সেটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত। আর আরেকটা বিষয় যেটা এখন বেশ আলোচিত এবং চর্চিত সেটা হচ্ছে ডক্টর ইউনূস মেহেদী হাসানের সাথে যে ইন্টারভিউটা দিয়েছেন, আমার কাছে এটা খুবই ফ্রাস্ট্রেটিং লেগেছে। আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়েছি, হতাশ হয়েছি। মেহেদী হাসানের পারফরমেন্স দেখে আমি হতাশ হয়েছি এবং ডক্টর ইউনূস সাহেবের পারফরমেন্স দেখে আরও বেশি হতাশ হয়েছি। মেহেদী হাসানের প্রসঙ্গে যদি আমি বলি, মেহেদী হাসান বাংলাদেশকে দেখার যে নজরিয়াত, বাংলাদেশকে দেখার যে ধরন, যে ইউকে এবং ইউএস এর ধরন, এজেন্ট এটা কি বলে এনজিও ভিত্তিক যে একটা দেখার ধরন আছে, এইটাকে উনি বাইপাস করে যাইতে পারেন না, এটাকে উনি অ্যাক্সিড করে যাইতে পারেন নাই। বাংলাদেশে আপনি দেখবেন যারা যে সকল ইউএসএ ইউকে বেসড বিভিন্ন এনজিওগুলো আছে তারা বারবার একটা প্রশ্ন অবতারণা করে যে আওয়ামী লীগকে আপনারা কি নির্বাচনে না আনলে নির্বাচনটা কি পার্টিসিপেটরি হবে কিনা, নির্বাচনকে অংশগ্রহণমূলক যথেষ্ট প্রতিনিধিত্বমূলক হবে কিনা। এখন মেহেদী হাসানের যে জিজ্ঞাসা তার মধ্যেও আমি দেখলাম ওই ছাপটাই আছে, কিন্তু উনি বাংলাদেশকে, আমি এক্সপেক্ট করেছিলাম উনি যেহেতু খুবই বড় মাপের একজন জার্নালিস্ট এবং বিতার্কিক এবং পড়াশোনা ওই লেভেলেরই, তো উনার আমি ভেবেছিলাম এক্সপেক্ট করেছিলাম যে উনি বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের স্পেসিফিক কিছু জিনিস হয়তো উনি তুলে নিয়ে আসবেন। মানে আপনি ধরেন একটা 15 বছরের একটা ফ্যাসিবাদী শাসনের পরবর্তী সময়ে অভ্যুত্থান হইল এবং এই 15 বছরে কিন্তু একটা জরুরি অবস্থা ছিল হিসাব বলতে গেলে, 15 বছরের জরুরি অবস্থা। উনি গাজার ফিলিস্তিনের গাজা নিয়ে অনেক বড় মাপের একজন অ্যাডভোকেট, উনি খুবই ভালো ডিফেন্ড করেন ফিলিস্তিনের গাজার প্রশ্নটাতে এবং জায়নিস্টদের বিরুদ্ধে উনি সবসময় খড়গহস্ত থাকেন। তো উনি যদি বাংলাদেশ নিয়ে একটু মানে এই জায়গাটা যদি উনি একটু ভালোভাবে দেখতেন, আমাদের এক্সপেকটেশন ছিল যে উনি হয়তো দেখতে পেতেন যে এখানেও কিন্তু শিশু হত্যা হয়েছে, এখানেও কিন্তু আপনার সাংবাদিক হত্যা হয়েছে বিগত এই যে ফ্যাসিবাদী রেজিম এবং অভ্যুত্থানের সময়। ফলে এখানে সহিংসতার যে ধরন, গাজাতেও কিন্তু এই সহিংসতার এই ধরনের একটা বৈশিষ্ট্য পাওয়া যায়, এখানেও কিন্তু সেটা পাওয়া গিয়েছে। যদিও মানে গাজার বাংলাদেশকে পুরোপুরি ইকুয়েট করা চলবে না কোনোভাবেই, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে ওইটা উনি হয়তো দেখবেন এবং ফলে উনি হয়তো নির্বাচনমুখী ওনার যে চিন্তা, যে নির্বাচন মানেই গণতন্ত্র, এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসবেন হয়তো, কিন্তু না, এটা আমি দেখি নাই। আপনি বাংলাদেশে দেখে থাকবেন ইতিপূর্বে একটা এরশাদে স্বৈরাচার ছিল, এরশাদ স্বৈরাচার পরবর্তী সময় নির্বাচন হয়েছে, নির্বাচন হয়ে কি আমরা কি আবার গণতন্ত্র পেয়েছি? গণতন্ত্র উত্তরিত হতে পারি নাই। মানে গণতন্ত্র ইটসেলফ শুধু নির্বাচন না, গণতন্ত্রের মধ্যে অনেক কিছু আছে, একটা প্যাক, এই প্যাকের একটা হচ্ছে নির্বাচন। তো আমরা যেরকম নির্বাচন নিয়ে এখন থাকছি এবং ডক্টর ইউনূসের ভূমিকা আরও বেশি হতাশাজনক এই কারণে বলছি, ডক্টর ইউনূস কথা বলার সময় আমার মনে হচ্ছে খুবই কম্প্রোমাইজিং টোনে কথা বলছেন, যে হ্যাঁ আচ্ছা আওয়ামী লীগকে এটা নিষিদ্ধ করা হয় না, কার্যক্রম স্থগিত। ভাই আপনি একটা স্ট্রেট ফরওয়ার্ড বলার কথা, আপনার পেছনে এতগুলো পার্টির ব্যাকআপ আছে, আপনার পেছনে স্টুডেন্টের ব্যাকআপ আছে, জনতা ব্যাকআপ দিচ্ছে, জনতা বারবার মাঠে নেমে আপনাকে বলছে যে তারা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি আর দেখতে চায় না। তো আপনি তারা স্ট্রং ভয়েসে বলা উচিত ছিল যে বাংলাদেশে আওয়ামী লীগ সে একটা ফ্যাসিবাদী শক্তি, নাজি পার্টির মতো একটা ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া গোষ্ঠী, দুর্নীতি করেছে, গুম করেছে, খুন করেছে, সন্ত্রাস করেছে এবং সে এখন পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। কোনো বাংলাদেশপন্থী শক্তি কি বাংলাদেশে যদি সে পরাজিত হয় সে কি পালিয়ে দিল্লিতে আশ্রয় নিবে? যারা দিল্লিতে আশ্রয় নিয়েছে তারা তো বাংলাদেশপন্থী শক্তি না, দিল্লিপন্থী শক্তি। তো দিল্লিপন্থী শক্তির ব্যাপারে আপনার তো এত কম্প্রোমাইজিং টোনে কথা বলার কোনো দরকার নেই, আপনি স্ট্রং ভয়েসে কথা বলেন, স্টুডেন্ট আপনাকে নিয়ে আসছে, ইউ শুড স্পিক স্ট্রংলি। তো এই জায়গা থেকে আমার মনে হচ্ছে আমি খুবই হতাশ হয়েছি ডক্টর ইউনূসের ভূমিকা এবং মেহেদী হাসানের ভূমিকাও। না, আমরা তবু আশার আলো দেখতে চাই। আমরা আরও একটি বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে আরও একটি বিরতি, থাকুন আমাদের সাথে, ফিরছি খুব শিগগিরই। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে, এখন যোগ দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি মইনুল ইসলামের সাথে, যে আসলে আমরা একটু খাগড়াছড়ি ইস্যু নিয়ে কথা বলি। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি হঠাৎ করে উত্তপ্ত হয়ে গিয়েছে একটি বিষয় নিয়ে, কিন্তু সেই বিষয়টি পরবর্তীতে মেডিকেল টিম তারা বলেছে যে সেই কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু আপাতত যদিও 5 তারিখ পর্যন্ত অবরোধ স্থগিত আছে, কিন্তু এই বিষয়টিকে আসলে আপনি কীভাবে একটু মূল্যায়ন করবেন জনাব মইনুল? না, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা মানে আমাদের বাংলাদেশ এবং কি যেভাবে ভাবি যে প্রতিটা দিন সুন্দরভাবে যাবে, কিন্তু মানে যেভাবে প্রত্যাশা করি, ঘুম থেকে উঠে ভাবি যে আজকের দিনটা খুব সুন্দরভাবে যাবে, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা আসলে আমাদের মনকে অত্যন্ত পীড়া দেয়। এবং শুধু পীড়া না, আমি বলবো যে এটা আমাদেরকে অনেকটা ভাবান্বিত করে তোলে। যেমন ধরেন যে খাগড়াছড়ির যে ঘটনাটি ঘটলো, তো এটা তো মোটেও প্রত্যাশিত ছিল না। আর 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী, সে ফিরছিল পথে, তাকে এরকম একটা অবস্থার মানে একটা অভিযোগ তার এসেছে। এখন আবার মেডিকেল রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি প্রমাণ পাওয়া যায়নি। কাজে এই জায়গা
জায়গাগুলোতে কোনো একটা ভেস্টেড গ্রুপ, আমি বলবো যে এখানে কোনো মানে কোনো কিছু তারা এখানে সুযোগ সন্ধানী কোনো চক্র এখানে রয়েছে কিনা সেটিও একটা দেখার ব্যাপার আছে। কিন্তু পাশাপাশি আবার কিন্তু এটিও খেয়াল করতে হবে যে এই জায়গায় আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে, ওই এলাকাতে যারা রয়েছে, তো তাদেরকে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, যেটা অন্তর্ভুক্তিমূলক যে উন্নয়নের কথা আমরা বলি, যেটা আমাদের টেকসই উন্নয়নের মধ্যেও লক্ষ্যমাত্রার মধ্যেও রয়েছে যে কোনো জায়গায়। তো এখন ওইখানে আমাদের যে পার্বত্য শান্তি চুক্তি হয়েছিল এর আগে, এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে যাতে কোনো ধরনের অসন্তোষ যাতে না থাকে, তাদের যাতে ইকুয়াল পার্টিসিপেশন ঘটে প্রত্যেকটি জায়গায়, সেটি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে যাতে প্রতিনিধিত্ব ঘটে, এই জায়গাটা মনে হয় আমাদের নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের যখনই যেই সরকারই থাকুক না কেন তারা কিন্তু বাংলাদেশি। আমাদের মূল কথা হচ্ছে আমরা বাংলাদেশি, কিন্তু আমার পাশাপাশি যে কারো ইন্ধনের দ্বারা কোনো যদি ওখানে যদি কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এখন বাংলাদেশকে কেউ করছে কি না সেটিও কিন্তু আমার মনে হয় পর্যবেক্ষণের দরকার রয়েছে। তো সরকারের গোয়েন্দা সংস্থা রয়েছে এবং পাশাপাশি অন্যান্য বডিজগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো তো তাদের সার্বক্ষণিক নজরদারি রাখার কথা। এরকম একটা ঘটনা ঘটছে, তাহলে এই জায়গাগুলো তো আমি মনে করি যে সরকারের অঙ্গ প্রতিষ্ঠান, তাদের দায় দায়িত্ব আছে এই জায়গাতে, এবং আমরা চাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক। পাশাপাশি ন্যায় বিচার এবং মানুষের অধিকার যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয়। এই যে আন্দোলন হলো, যে বিপ্লব হলো, যে আন্দোলন হলো, সেখানে কী ছিল? ডিসক্রিমিনেশন একটা জায়গা ছিল, যে বৈষম্য আমার মূলই। এখন বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, প্রত্যেকটি ক্ষেত্রেই তো বৈষম্য আমাদের জীবনের মধ্যে থাকতে পারে। তো সেই বৈষম্য কীভাবে কমানো যায়, একই সাথে কীভাবে দূরীভূত করা যায়? তাহলে এই খাগড়াছড়ি অঞ্চলে তো আজকে এটাই প্রথম ঘটনা না, এরকম ঘটনা তো অতীতে এর আগেও ঘটেছে। তাহলে এই জায়গাতে সরকারের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ সোশ্যালাইজেশন করা, তাদেরকে তাদের সংস্কৃতির মধ্যে আলোচনা করে তাদেরকে অন্তর্ভুক্তিমূলক জায়গাতে নিয়ে আসা, পারস্পরিক আস্থার মধ্যে নিয়ে আসা। ওখানেও দেখেন অনেক সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয়েছে এবং মাঝে মধ্যেই বিভিন্ন সময় আমরা এই সমস্যাগুলো দেখতে পাই। তাহলে ওদেরকে যে ব্যবহার করা এবং কেউ এদেরকে ভিন্ন অর্থে ব্যবহার করছে কিনা, সেক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রাসঙ্গিক আমি নাম ধরে বলছি না, বাট মোটা দাগে আমি বলছি প্রত্যেকটি সেক্টরেই কিন্তু যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সঠিকভাবে কাজগুলো করছে কিনা সেটি নিয়ে আমার একটা প্রশ্নের জায়গা থেকে যায়। আরেকটা জায়গা যেটা হচ্ছে যে এই যে ওই অঞ্চলগুলোতে, পাহাড়ি এলাকাগুলোতে, ওখানে আমার মনে হয় যে যদি কর্মসংস্থান, স্কুল, বিদ্যালয় যেগুলো আমি বলছি, এগুলোতে যদি আপনার অন্তর্ভুক্তিমূলক আরও বেশি বাড়ানো যায়, ড্রপ আউট যেখানে আছে, আমি জানি কিছু কিছু ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, এখানে সুযোগ সুবিধার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে একটা বাধা রয়েছে বা এক ধরনের প্রবেশগম্যতা, এক ধরনের ব্যবধান রয়েছে। তো ওই জায়গাগুলো নিতে হবে এবং তাদেরও একটা আস্থায় আনতে হবে যে না, সরকার যা করছে, বাংলাদেশ যা করতে চাচ্ছে সেটা পজিটিভ অর্থে। এখন কিন্তু এই ধরনের যে ঘটনাগুলো ঘটে, এখানে তো ধরেন যে ঘটনাটা এখন আমাদের সামনে এসে প্রতিভা হলো, মেডিকেল রিপোর্ট বলছে একরকম, আর ক্লেইম আসলো যিনি মেয়ের বাবা, তিনি তো অভিযোগ করলেন একজন মানে 3 জন আইডেন্টিফাইড পার্সনের সংক্রান্ত বিষয়। এখন তাহলে কোনটা সত্য, কোনটাকে ধরে নিব? এখন আমাদের এখানে গুজবের একটা ব্যাপার আছে, আপনি দেখতে পাচ্ছেন গুজবের সংস্কৃতি নিয়েও মানে অনেক চর্চা চলছে, অনেক কিছু ঘটে যাচ্ছে। এখন দেখা যায় এই সমস্ত কারণে সত্যিকার যেই ঘটনাটা ঘটেছে সেটিও কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে যায়। কাজেই এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমরা একটা খুব জটিল সমাজের মধ্যে বসবাস করছি, কিন্তু পারস্পরিক যে আস্থা, বিশ্বাসের জায়গাটা ক্রমশ নরবর আমি লক্ষ্য করছি। কিন্তু এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য সংশ্লিষ্ট প্রত্যেকটি আমি বলবো যে প্রতিষ্ঠান, বডিজগুলো যারা রয়েছে তাদেরকে আরও বেশি সজাগ এবং সচেষ্ট থাকা দরকার। কারণ কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যদি তৈরি হয় সেটি কিন্তু আমাদের জন্য ভালো বার্তা দিবে না সামনের জন্য। সো আমি ওই জায়গাতে আপাতত এভাবেই থামতে চাই যে টু ওয়ে, মানে আমি বলবো যে মানে ওই পাহাড়ি জনগোষ্ঠী যারা ওখানে রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে, তারা এবং একই সাথে সমতলের অন্যান্য মানুষ যারা মানে রয়েছে, তাদের মধ্যে যত বেশি আস্থা বাড়ানো যাবে, পারস্পরিক সম্পর্ক যত বেশি তৈরি করা যাবে, সেটি আমার মনে হয় টেকসই উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিফাত, এই বিষয়ে আপনার কাছে কি মনে হয় যে পারস্পরিক সম্পর্কটা কি আদৌ আসলে এখানে ভালো করা সম্ভব, বা এখানে কোনো ইন্ধন আছে কিনা যদি একটু জানতে চাই ছোট্ট করে আপনার কাছে। জি, এখন হচ্ছে যদিও আমি স্যারের মতো পপুলেশন সায়েন্সের এক্সপার্ট বা জিওপলিটিক্সের এক্সপার্ট না, তারপর আমি আমার পলিটিক্যাল লেন্স থেকে যদি আমি বলি যে পাহাড় কিংবা সমতলে উভয় জায়গায় আপনাকে অ্যাজ এ সিটিজেন, যেহেতু সবাই বাংলাদেশের সিটিজেন, তাদের হিউম্যান রাইটসটা এনশিওর করতে হবে। এখানে আর কোনো দ্বিতীয় কোনো রার সুযোগ নাই, নাগরিক মর্যাদা রক্ষা করতে হবে। এখন ধর্ষণের ব্যাপারে যে অভিযোগটা এসেছে, সেখানে প্রতিবেদন আসলো যে ধর্ষণের আলামত পাওয়া যায় নাই, তবে অনেক সময় দেখা যায় যে ম্যানিপুলেশনও তো সুযোগ থাকে অথবা সময়েরও ব্যাপার থাকে। তো আমরা সেই বেনিফিট অফ ডাউট অবশ্যই আমরা দিব,
কিন্তু কথা হইলো যে আপনি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে যে অগ্নিসংযোগ হইলো, বাড়িতে হামলা হইলো এবং একটা জরুরি 144 ধারার মতো জারির মতো একটা পরিস্থিতি তৈরি হলো, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এইটা কেন হলো? মানে এটার সাথে এখন ধর্ষণের দায়ে যিনি অভিযুক্ত তাকে তো গ্রেপ্তার করা হয়েছিল, তো তাহলে এরপরও কেন এই ধরনের ঘটনাগুলো ঘটলো, মানে যেখানে একটা খুবই অস্থির পরিস্থিতি তৈরি হলো? সো এই পরিস্থিতির পেছনে কি কোনো ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ কোনো জড়িত আছে কিনা সেটা আমাদের অবশ্যই দেখার বিষয় আছে। এবং সেই জায়গা থেকে বাংলাদেশের সার্বভৌমত্বের ইস্যুটাও উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট সভেরেনিটি ইস্যুটা। এবং আপনি আবার দেখে থাকবেন যে পাহাড়ে অনেক সময় অনেকেই অপহরণ শিকার হচ্ছে, সেখানে পাহাড়িরাও হচ্ছে, আবার সমতলের লোকজন অনেক সময় অপহরণের শিকার হয়। ফলে এই ইস্যুগুলোকে, নিরাপত্তা ইস্যুটাকেও আমাদের কনসিডার করতে হবে। কিন্তু আমরা যেটা মোটা দাগে স্যার বললেন ইন্টিগ্রেশনের কথা, আমি ওনার সাথে অ্যাগ্রি করি যে সোশ্যাল ইন্টিগ্রেশনটা না খুব জরুরি। বাংলাদেশে এই যে পাহাড়ি এবং সমতল এদের মাঝে সোশ্যাল ইন্টিগ্রেশনটা আসলে হচ্ছে না। আমরা একজনকে বলছি আদিবাসী, কেউ আরেকজনকে বলছে সেটেলার। এই আদিবাসী সেটেলার বিতর্কে গিয়ে তো আমার সোশ্যাল ইন্টিগ্রেশনটা হয় না। এখন 72-এর সংবিধানে বলা হয়েছে যে সবাই বাঙালি, কথা বলা হয়েছে সবাই বাঙালি হয়ে যাও। এখন যে একজন চাকমা, যে একজন মারমা, সে কেন বাঙালি হবে? সে কোন খুশিতে বাঙালি হতে যাবে? সে তো আলাদা জাতিগোষ্ঠীর লোক। আবার তাকে নৃগোষ্ঠী বা উপজাতি বলাটাও তাকে উপজাতি বলাটাও আমি সমর্থন করি না, কারণ সে তো উপজাতি বলতে কি হয়, মানে সংখ্যায় কম ভেদে কি সে উপজাতি হয়ে যায়? তো এই জায়গা থেকে আদিবাসী উপজাতি বিতর্কের বাইরে গিয়ে আমরা প্রপোজ করেছি যে তাদেরকে বলতে হবে তারা একটা ভিন্ন জাতিসত্তার লোক, স্বতন্ত্র জাতিসত্তার লোক। এখন এই মুজিববাদী ফ্রেমওয়ার্ক, 72-এর সংবিধানের ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে তাদেরকে আমাদের চিন্তা করতে হবে, নাগরিক এবং নাগরিক মর্যাদার জায়গা থেকে চিন্তা করে তাদের মাঝে একটা আমাদের মাঝে একটা সোশ্যাল কোহিশন এবং সোশ্যাল ইন্টিগ্রেশন আগাইতে হবে। তাইলেই আপনি ধরেন বাংলাদেশে একটা সবাই মিলে একটা মানে সিভিলাইজেশন স্টেটের দিকে আপনি যাইতে পারবেন। আদারওয়াইজ আদিবাসী সেটেল বিতর্ক, এবং আমি মনে করি বাংলাদেশে বিশেষত ঢাকায় এই বিতর্ক জিইয়ে রাখা হয়েছে, বছরকে বছর ধরে ঢাকায় এই বিতর্ক জিইয়ে রাখা হয়, প্রত্যেক বছরই কিন্তু এটা চলছে, কোনো না কোনো একটা ইস্যু ধরে চলছে। এটা হয় কারা জিইয়ে রাখে এটা আপনারা খুব ভালো করেই জানেন, যে আদিবাসী বনাম সেটেলের একটা বিতর্ক। ভাই আমি সেটেল হইতে যাবো কেন? যে এখানে ওখানে গেছে, পাহাড়ে যে এখানে বসতি স্থাপন করেছে কিংবা পাহাড়ে যে ঘুরতেও যায়, সে তো সেটেলের পরিচয় মেনে নিবে না, কারণ আদিবাসী শব্দটার মধ্যে তো একটা আলাদা কনোটেশন আছে, যে সে এখানে আজীবন এখানে থেকে আসছে। তো তাহলে যে বাঙালি ধরেন, যার আরো পূর্বপুরুষ 14 পুরুষ ধরেন এই বাংলাদেশের কোনো না কোনো এক ভূখণ্ডে আছে, সে তো নিজেকে তাহলে আদিবাসী পরিচয় দিতে পারছে না, কারণ সে নিজেকে কি পরিচয় দেবে? সেটেলের পরিচয় দেবে। সো এই তর্কটাকে বাদ দিয়ে আমি বারবার বলছি, নাগরিকের জায়গা থেকে আমরা আসলে সিটিজেন হব, ওই জায়গা থেকে যদি আমরা আগাইতে পারি এবং সোশ্যাল ইন্টিগ্রেশন করতে পারি, পাহাড় সমতলে নাগরিক অধিকারের প্রশ্নে কোনো রকম বৈপরীত্য থাকবে না, বৈষম্য থাকবে না, তাইলে ধরেন আমরা একটা নতুন বাংলাদেশে দেখতে পারি। আদারওয়াইজ এই ধরনের কেওয়াস লেগেই থাকবে, এবং শুধুমাত্র পাওয়ার প্র্যাকটিস করে আপনার প্রেশার দিয়ে আমরা কখনো এটা সমাধান করতে পারবো না। আপনি যদি পাহাড়ে যদি শুধু পাওয়ার প্র্যাকটিস করতে থাকেন, আপনি কখনো এই জনগোষ্ঠীকে, বাংলাদেশের যে জনগোষ্ঠী আছে যাদেরকে আমরা রাজনৈতিক জনগোষ্ঠী বলছি, তাদের সাথে ইনকর্পোরেট করতে পারবেন না। সো আমরা সমাধানের পথে এগোতে চাই। মইনুল ইসলাম, আমার আপনার কাছে শেষ প্রশ্ন। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে জানতে চাচ্ছি, আসলে এই সমাধান আসলে কতটুকু সম্ভব? না, সমস্যা মানে জটিল, নো ডাউট, কিন্তু সমাধান তো অবশ্যই সম্ভব। এবং আমি যদি মনে করি যে ওই যে একটু বলছিলাম যে আমরা সবাইকে সমতার দৃষ্টিতে দেখতে হবে, অর্থাৎ আমরা সবাই বাংলাদেশি, এই ভূখণ্ডের মধ্যে আমরা প্রত্যেকের অধিকারের প্রতি রেসপেক্টফুল থাকতে হবে, চাহিদাগুলোকে যার যে চাহিদা আছে তার নিরপেক্ষভাবে মূল্যায়ন করতে হবে, সেই চাহিদাগুলোর আমার বাস্তবে রূপ করতে হবে। সংবিধানে তো আছে, কিন্তু থাকলে কি হবে, সেটা প্রায়োগিক জায়গাতে প্রয়োগ করতে হবে, এবং সেটি যদি আমরা করতে পারি আমার মনে হয় যে এটা সম্ভব। বাট অবশ্যই আমি মনে করি যে এটা তো একপাক্ষিক ওয়েতে করা সম্ভব না, এটা কালেকটিভ সামগ্রিক প্রসেসের মধ্যে আমি এটা প্রক্রিয়াটাকে আমি সামাজিকীকরণের মধ্য দিয়ে আমি বিষয়টাকে দেখতে চাই। এখানে প্রত্যেকেরই অংশীদার রয়েছে, অংশীজনরা রয়েছে, তাদেরকে মানে সুভূমিকায় নিতে হবে, অর্থাৎ প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে যেতে হবে, এবং রাষ্ট্র হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, সরকারকে এখানে সবচেয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান যারা কাজ করেন, স্থানীয় কমিউনিটির মধ্যেও যারা কাজ করেন, সরকারি বেসরকারি পর্যায়ে রয়েছেন, তাদের সবাইকেই কিন্তু একসাথে যৌথভাবে কাজ করতে হবে। সিফাত, সরকারের ভূমিকা আসলে কতটুকু মানে এখানে আরো বেশি ইনভলভ হওয়া বলে আপনার কাছে একদম ছোট্ট করে যদি বলেন আমাকে? সরকারের ভূমিকা তো অবশ্যই আছে, যে কোনো সময় সরকারকে সমতা নিশ্চিত করতে হবে, বৈষম্য দূরীকরণ করতে হবে, কিন্তু সরকারের ভূমিকার চেয়ে জরুরি হচ্ছে এখানে আমাদের সিভিল সোসাইটি থেকে শুরু করে যারা আছে তারাই তো এই বিতর্কগুলো জিইয়ে রাখে, এটা তো সত্য। এবং যারা এখানে খুব প্রভাবশালী সিভিল সোসাইটি, যারা এখানকার খুব প্রভাবশালী পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আমি নাম বলবো না বা ঘটনার নাম বলতে চাই না, আপনি এই তর্ক জিইয়ে রাখলে এই ধরনের সমস্যাগুলো হবে। তাদেরকে সবাইকে আপনাকে ট্রিট করতে হবে, নট আদিবাসী, নট উপজাতি, তাকে আপনি ট্রিট করেন যে তারা আমাদের বিভিন্ন জাতিসত্তারই লোক, বাট তারা আমরা যে এই কান্ট্রি আমি যেটা স্টেট করতে চাচ্ছি, স্টেটটাকে বিনির্মাণ করতে চাচ্ছি ফ্যাসিবাদ উত্তর সময়ে, সেই স্টেট বিনির্মাণে তারা স্টেক হোল্ডার্স,
তাহলে সেও নিজেকে ওনারশিপ ফিল করতে পারবে, আমিও ওনারশিপ ফিল করতে পারবো। আদারওয়াইজ তাকে যদি আপনি দূরীভূত রাখেন, তাকে আপনি দূরে দূরে রাখেন এবং আপনি নিজে যদি দূরে দূরে থাকেন, সেটা সম্ভব না। আবার আরেকটা বিষয় যেটা আপনি সভেরেনিটি ইস্যু, সেটাকে অবশ্যই নজরআন্দাজ করা যাবে না, কারণ আপনি এখানে সার্বভৌমত্বের ইস্যু জড়িত আছে। এবং আমরা দেখতে পেয়েছি যে ভারতের কোনো একটা প্রদেশ থেকে কোনো একজন এরকম অ্যাক্টিভিস্ট ঘোষণা মানে এখানে ইন্ডিয়ার যে ইন্টারেস্টটা সেটা নিয়ে, দিল্লির যে ইন্টারেস্টটা সেটা নিয়েও তিনি কথাবার্তা বলেছেন ভারতের কোনো একটা প্রদেশের লোকজন, এই ঘটনা না, আর অনেকগুলো ঘটনাকে কেন্দ্র করে। ফলে এইটাকেও মানে নজরআন্দাজ করা যাবে না। সো ওভারঅল আপনাকে সভেরেনিটি ডিল করে এই নিরাপত্তা ইস্যুটাকে আমলের নিয়ে অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও এনশিওর করতে হবে যে তার হিউম্যান রাইটস এনশিওর হচ্ছে, প্রত্যেকটা নাগরিক মর্যাদা নিশ্চিত হচ্ছে। আলাদা বৈষম্য করে দেখলে আপনি সোশ্যাল ইন্টিগ্রেশন করতে পারবেন না। জনাব মইনুল ইসলাম, আপনার কাছে একদম শেষ, আমাদের একদম অনুষ্ঠান শেষ, ছোট্ট করে জানতে চাইছিল বৈষম্য আসলে বাংলাদেশের থেকে আসলে কি আদৌ দূর করা সম্ভব? সামগ্রিক বৈষম্য যদি আমরা বলি, সব কিছুতে একটা বৈষম্য আমরা দেখি কোথাও না কোথাও আছে। না, আমি যেটা বলবো যে ব্যবধান দেখেন, প্রত্যাশা এবং প্রাপ্তি এই দুইয়ের মধ্যে কিন্তু ব্যবধান থাকে। সেই ব্যবধানকে যত কমিয়ে আনা যায় প্রচেষ্টা হচ্ছে সেটি। এবং আপনি আইডিয়াল কনসেপ্টে, যখন আমি আদর্শবাদী বা আইডিয়ালিস্টিক ভাবে চিন্তা করি যে কোনো বৈষম্য থাকবে না, কিন্তু তারপরও দেখা যায় যে এই বৈষম্যটা যত কমিয়ে আনা যায় সেটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। এবং এটি যদি করা যায় তাহলে কাছাকাছি যাবে আমি মনে করি। যে কিন্তু চেষ্টা থাকতে হবে যাতে কোনো বৈষম্য যাতে না থাকে। যেমন আমি বলি যে জিরো পভার্টির কথা বলছি, এখন ধরেন আপনি যেই বলেন জিরো আনএমপ্লয়মেন্টের কথা বলছি, জীবন সম্ভব না। হ্যাঁ, এখন এইটা আইডিয়ালিস্টিক জায়গা। সো প্র্যাকটিক্যাল জায়গায় আমাকে চেষ্টা করবে যত বেশি আমি এমপ্লয়মেন্ট করতে পারবো, যত পভার্টি কমাতে পারবো, ওইরকম আর কি জায়গাটা। সবকিছুর পরে আসলে আমরা আশাবাদী হতে চাই এবং আশা নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যাক, আমরা সে প্রত্যাশা করি। মোহাম্মদ মইনুল ইসলাম এবং সালেউদ্দিন সিফাত, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে মধ্যরাতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার অনুষ্ঠান থেকে। আগামীকালকে নতুন অতিথি এবং নতুন বিষয় নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নাটক এবং সংবাদ সহ সব কিছু দেখতে বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।